আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আমন্ত্রণ প্রিয় দর্শক, একুশে রাতে দেশের যে ব্যাংক, বিমা সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান একেবারে তলানিতে গিয়ে পৌঁছেছে, এই কথা নিশ্চয়ই একেবারে নতুন নয়। দীর্ঘ অনেক দিন ধরে এইসব বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। পাচার হচ্ছে যে পরিমাণ টাকা, সেগুলো নিয়ে বিভিন্ন সময় গণমাধ্যম সরব হয়েছে, যারা বিশ্লেষক বিশেষজ্ঞ তারাও এই নিয়ে কথা বলে আসছেন। কিন্তু শেখ হাসিনা সরকার কোনো কিছুই কর্ণপাত করেনি, বরং অবাধ লুটপাটের সুযোগ করে দিয়েছে। এটা এখন ওপেন সিক্রেট। বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের কাছে যে মানুষের প্রত্যাশা, এবং সরকার নিজেও বলেছে বর্তমান সরকার যে কী পরিমাণ টাকা পাচার হয়েছে, কি অবস্থায় আছে দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলো, তারা জানাবে। কি করা উচিত, কি করতে হবে, এসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব আজকের 21 রাতে। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আজ উপস্থিত রয়েছেন অর্থনীতি বিশ্লেষক এবং নিশ্চয়ই তিনি একজন ব্যাংকার ফারুক মঈনুদ্দিন, রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর সাইমা হক বিদিশা। আমি যেন ফারুক মঈনুদ্দিন, আপনার কাছে আমার প্রশ্ন খুব গতানুগতিক। এগুলো এখন চর্বিত চর্বণ, এবং যেটি এখন খুব বেশি করে সামনে আসছে, গত 15 বছরে 15 লাখ কোটি টাকা, 15 লাখ কোটি টাকা বেশি টাকা ঋণ করা হয়েছে। এবং টোটাল যদি আমরা ধরি, বাংলাদেশে এই মুহূর্তে ঋণের পরিমাণ হচ্ছে 18,35,000 কোটি টাকা। এই টাকা আমরা কিভাবে পরিশোধ করব? ঋণের বোঝা তো চাপছে। প্রথম কথা হচ্ছে যে এটা আমরা সবাই, আপনি যেটা বলেন চর্বিত চর্বণ, এই ব্যাপারগুলো আমরা সবসময় জানতাম, কিন্তু কেউ কখনো এটা নিয়ে কথা বলেনি, কিংবা কথা বলার সুযোগও পায়নি যেভাবে চলছিল। এখন কথা হচ্ছে ঋণ কীভাবে পরিশোধ করবে, এটা কিন্তু $1 মিলিয়ন কোয়েশ্চেন। এটা নতুন সরকার, এই আমাদের অন্তর্বর্তীকালীন সরকার কতদিন থাকবেন, তাদের ম্যান্ডেট কতদিনে এবং কী কী ম্যান্ডেট, এটাও একটা দেখার বিষয় আছে। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে কীভাবে শোধ করবে, এটা আসলে আমি নিজে আপনার মতো আমারও একটি প্রশ্ন হইতে পারে। এটা আমারও এই প্রশ্নটা করা উচিত ছিল যে কীভাবে এটা লোনটা, এইসব লোন শোধ হবে। এবং আমাদের ফরেন রেমিটেন্স এখন হয়তো বাড়ছে কিছু, বা রপ্তানি অবস্থাও খারাপ, সেই জায়গা থেকে বর্তমান সরকারকে তো কিছুটা সময় দিতেই হবে, এবং মানুষ যেটা চাচ্ছে যে কিছু সময় থাক, তারপরেও কি অবস্থা থেকে আমরা কাটিয়ে উঠতে পারবো? সাধারণ মানুষের কিন্তু এটাই প্রত্যাশা। কারণ কথা হচ্ছে এখন যেটা একটা ট্রেন্ডে মনে হচ্ছে যে আমরা একজনকে বিদায় করে আরেকজনকে একই রকম আনা, এটার কোনো অর্থ হয় না। তাহলে মানে এই বিশাল যে বিপ্লবের মতো একটা ঘটনা ঘটলো, এটা ঘটতো না। তো সুতরাং সেই কারণেই আমার যেটা মনে হয় যে আমাদের ওই যেটা বলা হচ্ছে যে মানে খেলাটা বদলানো না, মানে খেলোয়াড় বদলানো না, খেলাটা বদলাইতে হবে, এই কথাটা এখন বলা হচ্ছে যে খেলোয়াড় বদলে লাভ নাই, যদি এক খেলোয়াড়কে অন্য খেলোয়াড়ের সাথে লাভ নেই। সুতরাং উই নিড টু চেঞ্জ দ্য টোটাল গেম। তো সুতরাং এইটার জন্য সময় দিতে হবে, কারণ এতদিনের জঞ্জাল পরিষ্কার করা এটা একেবারে কয়েক মাস কিংবা এক বছরের বিষয় না, এটা দীর্ঘ সময় লাগবে। সুতরাং এইগুলোর মধ্যে আমাদের একটা ভরসা আছে, বিশেষ করে আমরা যেহেতু আর্থিক খাতে ভাবি যে আমাদের বর্তমান যে উপদেষ্টা, তিনি, তার উপরে আমার যথেষ্ট আস্থা আছে। এবং এখন যেটা প্রয়োজন হবে সেটি হচ্ছে যে আপনার সত্যিকার অর্থে বিশেষ করে সেন্ট্রাল ব্যাংকের বিশাল রোল আছে, আমরা পুঁজিবাজারের জন্য সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের বিশাল রোল আছে, প্লাস অর্থ মন্ত্রণালয় এবং অর্থমন্ত্রী কিংবা তথা উপদেষ্টা, তাদের বিশাল রোল আছে। এখন আমাদের এখানে কিছু সত্যিকার অর্থে সৎ এবং দক্ষ কিছু লোক, কি পজিশনে দরকার। আমাদের তো মনে আছে যে আপনি অর্থ পাচারের কথায় যদি আপনি একটু পরে আসবেন, আমি জানি পার্লামেন্টে যদি অর্থমন্ত্রী সাংবাদিকদের কাছে প্রশ্ন করে যে আপনারাই আমাকে লিস্ট দেন কারা অর্থ পাচার করেছে, তাহলে মানে এটার আমি কি বলবো, এটাকে আমি ঠিক বর্ণনা করতে পারছি না যে কি পরিমাণ এটাকে ইন্ডালজেন্স দেওয়া বলে, যে অর্থমন্ত্রী জানতে চাইছেন সাংবাদিকরা নাকি এটা ওনাকে তালিকা সরবরাহ করবে। তাহলে এটাই বোঝা যায় যে পৃষ্ঠপোষকতা করতে, যে আপনি যেটা বলছেন না, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কিংবা ক্ষমতাসীনদের পৃষ্ঠপোষকতায় এই ঘটনাগুলো ঘটেছে। এই বক্তব্য সাংবাদিকদের কাছ থেকে পাচারকারীদের তালিকা চাওয়ার, এতে প্রমাণ করে, এর চেয়ে বড় প্রমাণ আর নাই যে পৃষ্ঠপোষকতা ওখান থেকে হয়েছে। এবং তারা এটা একেবারে কর্ণপাত করছিল না, তারা বরং এটাকে চোখ বন্ধ করেছিল যাতে এই পাচারগুলো হয়। অধ্যাপক সাইমা হক, ফারুক মঈনুদ্দিন বলছিলেন যে যোগ্য লোককে বসাতে হবে, বা যোগ্য লোক তো বিভিন্ন সেক্টরে আছে। যেমন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা তারা বলেছেন যে আমরা বাধ্য হয়ে অবাধ লুটপাটের সহযোগী হতে বাধ্য হয়েছি। মানে তারা সরকারি নির্দেশে, সরকারের শীর্ষ মহলের কর্মকর্তা যারা ছিলেন, তারা নির্দেশ দিয়েছে, সেটি করতে বাধ্য হয়েছে। এখন
এটা তো একটা অজুহাত নিশ্চয়ই, বা নিজেরাও বাঁচার একটা তাগিদের জায়গা থেকে তারা এই ধরনের কথাবার্তা বলছে। তো পরবর্তীতে যারা আসবে ঠিক একই রকম কথা বলবে, এর থেকে উত্তরণের পথ কি, কিভাবে সংস্কারটি আসবে? মূল বিষয় হচ্ছে যে আমাদের সমস্যা তো অনেক, আমাদের আসলে চিন্তা করতে হবে যে একেবারেই আগামী 7 দিন বা 2 সপ্তাহ এই সময়ের মধ্যে 2-1টা জিনিস ঠিক করতে হবে, যেগুলোর মধ্যে আমরা দেখছি যে বাংলাদেশ ব্যাংকে এখন নতুন গভর্নর নিয়োগ করা হয়েছে এবং আরও কয়েকটা জায়গায় কিছু মানুষ যারা দক্ষ তাদেরকে নিয়োগ করার বিষয়গুলো, সেগুলো কাজ করে এক ধরনের স্থিতিশীলতা আনার বিষয়টা। আর মূল যেটা সেটা হচ্ছে প্রাতিষ্ঠানিক সংস্কার, অর্থাৎ যে কথাটা আমরা বলছি সেটা হচ্ছে যে প্রক্রিয়াটা এমনভাবে, যেমন বাংলাদেশ ব্যাংকের কথা যদি বলি, বাংলাদেশ ব্যাংককে যদি একদম স্বাধীনভাবে কাজ করবার একটা সুযোগ দেওয়া হয় এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগের যে পদ্ধতিগুলো বা ডেপুটি গভর্নর নিয়োগের যে পদ্ধতিগুলো, এগুলো যদি পরিবর্তন করা যায়, এগুলো যদি রাজনৈতিকভাবে ইনফ্লুয়েন্স না হয় এবং অর্থ বিভাগ এবং বাংলাদেশ ব্যাংকের এই দুটো যে এক ধরনের সংশ্লেষ, যেটা সেই সম্পৃক্ততার বিষয়টাকেও কিন্তু নতুনভাবে দেখার দরকার আছে। কারণ অর্থ বিভাগ অনেক সময় দেখা গেছে যে বাংলাদেশ ব্যাংকে বিভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করছে। সুতরাং বাংলাদেশ ব্যাংক যদি স্বাধীনভাবে কাজ করতে পারে, সঠিকভাবে কাজ করতে পারে এবং সেখানকার দিক নির্দেশনা দেবার জন্য ওপরে যারা রয়েছেন তারা যদি দক্ষ হন, তারা যদি সৎ হন এবং তারা যদি কোনো ধরনের ইনফ্লুয়েন্স ছাড়া কাজ করতে যদি তারা পারেন, তাহলে সেটা কিন্তু সার্বিক প্রতিষ্ঠানের জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো এইখানে যেটা বিষয় সেটা হচ্ছে আমাদের সব জায়গাতে, অনেক জায়গাতেই কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন ধরনের কমপ্লেইন আসছে, কিন্তু যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে আমাদের সব কাজ একসঙ্গেই তো করা সম্ভব না। কিছু কিছু গুরুত্বপূর্ণ জায়গা, যেমন আমরা বাংলাদেশ ব্যাংকের কথা বলছি, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বা এই ধরনের কিছু কিছু গুরুত্বপূর্ণ জায়গা যেগুলো আছে, সেগুলো যেগুলো খুব ক্রিটিক্যাল জায়গা, সেগুলোতে প্রথমে সংস্কার এবং প্রথমে সেগুলোতে কিছু নতুন মানুষ যাদের ব্যাপারে জনগণের আস্থা রয়েছে এবং যাদের ব্যাপারে মোটামুটিভাবে জানি যে যারা অভিজ্ঞ এবং যারা বাংলাদেশের অর্থনীতিটাকে বোঝে, একটা সৎভাবে একটা সাহসী সিদ্ধান্ত নিতে পারবে, সেই ধরনের কিছু মানুষকে আনা, এবং এটা কিন্তু একটা ভালো সিগন্যালও দিচ্ছে। হ্যাঁ, এই কাজটা খুব দ্রুত করতে হবে, কিন্তু এর সাথে সাথে যেটা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে প্রক্রিয়াটা। শুধু মানুষ আসলে সে মানুষ আসবে, মানুষ যাবে, কিন্তু যেটা দেখার বিষয় একজন সৎ মানুষের পরে যে আরেকজন যিনি আসবেন তিনি যে একই ধরনের হবেন সেটার তো কোনো গ্যারান্টি নেই। সুতরাং দেখতে হবে যে প্রক্রিয়াটা, অর্থাৎ প্রাতিষ্ঠানিক যে বিষয়গুলো, সেই জায়গাগুলোতে কিন্তু অনেক সংস্কারের দরকার আছে। সব সংস্কার একবারে করা যাবে না, এখানে কিন্তু একটু চিন্তা করতে হবে যে কিছু সংস্কার, কিছু কাজ সবসময় করতে হবে, কিছু কাজ হচ্ছে এখন এই মুহূর্তে যদি আমি বলি মূল্যস্ফীতি, সাধারণ মানুষ সে কিন্তু আসলে ব্যাংকিং খাতে কি হচ্ছে বা সেগুলো নিয়ে এত জানার কথা না, সে কিন্তু তার চাল কিনতে কত খরচ লাগবে সেই জিনিসটা চিন্তা করে, সেই জায়গাটা যেমন দেখতে হবে। সেটার পাশাপাশি আপনি ঋণের কথা বললেন, অর্থাৎ সামষ্টিক অর্থনীতির যে ভারসাম্য, সেই জায়গাটা দেখতে হবে। এই দুটো হচ্ছে সবসময় খুব গুরুত্বপূর্ণ জায়গা, এবং এই জায়গাগুলোর সাথে সাথে সময়ের সাথে সাথে একটা সময় নিয়ে দেখতে হবে যে এখন 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে কিছু কিছু সংস্কার, 2 মাস যদি আমি সময় ধরি, 2 মাস 3 মাসে কিছু সংস্কার, এবং ধরেন আগামী 1 বছর 2 বছরে আরো বেশ কিছু সংস্কারের বিষয় রয়েছে। সংস্কার অর্থাৎ প্রক্রিয়াটা যদি আমরা পরিবর্তন করতে পারি, প্রক্রিয়ার মধ্যে যদি আমরা স্বচ্ছতা আনতে পারি, জবাবদিহিতা আনতে পারি, তাহলে সমস্যাগুলো কিছুটা হলেও কম। সে জবাবদিহিতা যে নিয়ে আসা হবে তার মধ্যে যেমন আমরা প্রকৃত তথ্য অনেক কিছু জানি না, যেটা সিপিডির পক্ষ থেকে বলা হচ্ছে যে গত 15-16 বছরে 92,000 কোটি টাকা শুধু ব্যাংকিং খাত থেকে লুটপাট করা হয়েছে, আর প্রতি বছর তো 80,000 কোটি টাকা পাচার হচ্ছে দেশের বাইরে, যেটি বলছে গ্লোবাল ফিনান্সিয়াল কি বলে এটাকে ইন্টিগ্রিটি। হ্যাঁ, তো প্রকৃত তথ্য তো আমরা পাচ্ছি না, যদিও সরকার বলেছে, বর্তমান সরকার, যে প্রকৃত তথ্যটিও জানানো হবে, সেগুলো কি বের করার কোনো ওয়ে আছে? কিছু কিছু জিনিস তো সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের কাছে কিছু কিছু, যেমন আমরা খেলাপি ঋণের কথা বলি, খেলাপি ঋণের বিষয়ে ব্যাংকগুলোর ক্ষেত্রে কোন কোন ব্যাংকে খেলাপি ঋণ কাদের সাথে সংশ্লিষ্ট, সেগুলো তো জানা খুব একটা কঠিন ব্যাপার একেবারেই না। সুতরাং বাংলাদেশ ব্যাংকের কাছে এই তথ্য রয়েছে, এবং এই তথ্য আমরা অবশ্যই আশা করব যে অর্থ উপদেষ্টা যিনি রয়েছেন তিনি একজন অত্যন্ত দক্ষ ব্যাংকার, তার কাছে এই তথ্যগুলো যাবে। এবং তবে আমরা যদি এখন আশা করি যে 1 সপ্তাহের মধ্যেই সব পরিবর্তন হয়ে যাবে, 1 মাসে সব পরিবর্তন হবে, সেটা হবে না। কারণ আপনি যদি একটা বিষয় হচ্ছে যে বিভিন্ন সমস্যাগুলো, যেগুলো বিশেষ করে আমাদের নন পারফর্মিং লোনের যে সমস্যাটা, যেটা আসলে ব্যাংকিং খাতের একটা বড় ধরনের দুষ্ট ক্ষতের মতো, সেই জিনিসগুলোকে যদি
যদি আমাদের সমাধান করতে হয় তাহলে কিন্তু আটঘাট বেঁধেই নামতে হবে, যাতে করে এই পুরো বিষয়গুলোর কিছু এক্সাম্পটরি পানিশমেন্টের দরকার, নিয়ম কানুনে বড় ধরনের পরিবর্তন দরকার। ব্যাংকিং কোম্পানি অ্যাক্ট থেকে এই বিষয়গুলো কিভাবে ডিফাইন করব আমরা বিভিন্ন ধরনের লোনগুলো, সেগুলো যেমন দরকার আছে, এবং সেগুলোর পরে ফ্রেশ যদি স্টার্ট, যে নতুন করে লোন দেওয়ার জন্য যে ধরনের নিয়োগ, যে প্রক্রিয়া, যে নিয়ম কানুন, সেগুলো পরিবর্তন করতে হবে, এবং সেখানেও কিন্তু স্বচ্ছতা আনার ব্যবস্থা করতে হবে। স্বচ্ছতা আনার ব্যবস্থা করার একটা উপায় হচ্ছে যে আপনি কিছু ইন্ডিপেন্ডেন্ট বডি তৈরি করেন। ইন্ডিপেন্ডেন্ট বডি যে সবসময় ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবে তা না, কিন্তু জনগণের আস্থা আছে বা মোটামুটিভাবে যারা দলীয় অনুগত্য যে কোনো দলেরই হোক, সেখান থেকে কিছুটা মুক্ত হয়েও কাজ করতে পারবে, স্বাধীন চিন্তা ভাবনা নিয়ে কাজ করতে পারবে, সেরকম লোকদের দরকার রয়েছে। একটু আমি অ্যাড করে বিদেশের সাথে, সেটা হচ্ছে যে আসলে বিষয়টা হচ্ছে আমরা এতদিন দেখেছি যে সদিচ্ছার বিষয়টি ছিল সবচেয়ে বড়। এখন দ্বিতীয় কথাটা যে যেসব সংস্কারের কথা বিদেশে বলছেন, আমরা সবাই বলছি যে আসলে একটা বড় ধরনের সংস্কার দরকার, এবং এই সংস্কার আমরা সবসময় দেখেছি আগে যখন দলীয় সরকার ছিল এটা তাদের মারাত্মক অনীহা ছিল, এবং এই অনীহাটা সরকারের কোনো ব্যক্তি বিশেষের না, বিষয়টা হচ্ছে যে এই অনীহাটা ছিল পুরোপুরি দল থেকেই আপনার। কারণ আইন প্রণয়ন করছে কারা? পার্লামেন্টে বসে তারা সবাই ব্যবসায়ী, অধিকাংশই ব্যবসায়ী, সুতরাং তারা এমন কোনো আইন বানাবে না যে আইন তাদের বিরুদ্ধে যাবে। সুতরাং এই একটা সুযোগ এসছে, এই যে দলগত অথবা দলের প্রতি অন্ধ থেকে যেসব আইন প্রণয়নের জন্য গড়িমসি করা হচ্ছিল, কিংবা কোনো আইন প্রণয়ন করা হচ্ছিল না, কিংবা কোনো আইন করা হলে তার মধ্যে কোনো খুঁত রেখে দেওয়া হচ্ছিল। তো সুতরাং এই বিষয়গুলো কিন্তু এখন সময় এসছে এই যে জিনিসগুলো অতীতে চেষ্টা, মানে আপনার সংস্কারের মতো একটা কালার দেওয়ার চেষ্টা করা হয়েছে, সেগুলোকে যদি সত্যিকার অর্থে সংস্কারে পরিণত করা হয়। যেমন মনে করেন ব্যাংকিং কোম্পানিতে যখন আইনটা পাশে হঠাৎ করে তৎকালীন বাণিজ্য মন্ত্রী আউট অফ নোওয়্যার উনি হঠাৎ একটা ওখানে ক্লজ ঢুকিয়ে দিলেন যে এখন থেকে কোনো গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের যদি একটি প্রতিষ্ঠান খেলাপি হয়, বাকি প্রতিষ্ঠানগুলো ঋণ খেলাপি বলে গণ্য হবে না, সুতরাং তারা ঋণ পেতেই থাকবে। এটা কিন্তু কোনোভাবে এটা আপনার ইয়েই করা হয়নি, আপনার এটা সুপারিশও করা হয় না, আইনে ছিল না, এটাকে ঢুকিয়ে দিল একজন ব্যবসায়ী মন্ত্রী। তাহলে এইভাবে যদি আইন প্রণয়ন করা হয় তাহলে এই আইনগুলোকে এখনই চেঞ্জ করতে হবে, এবং সেই আইন করার কি এখতিয়ার সরকারের রয়েছে? আমি সেই কথাটা কিন্তু প্রথমেই বলছি, ম্যান্ডেট কতখানি আছে। তো সুতরাং এটা আমার মনে হয় এই জিনিসগুলোকে কিন্তু আসলে ওই যে সময় দেওয়ার কথা আমরা বলছি, আমরা এই যদি আমরা সংস্কার করতে চাই, ওই যে রাষ্ট্র মেরামতের কথা যদি আমরা বলি, তাহলে কিন্তু এদেরকে সেই এম্পাওয়ারমেন্ট গ্রহণ করতে পেতে হবে। না হলে শুধুমাত্র দৈনন্দিন কাজ চালানোর জন্য এই সরকার আমরা এমন কিছু আশা করতে পারি না। সুতরাং এই গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার যতই অন্তর্বর্তীকালে হোক, যতদিনই থাকুক, তাদেরকে সেই সব সংস্কারগুলো পরিচালনা করার জন্য তাদেরকে যথার্থভাবে এম্পাওয়ারমেন্ট দিতে হবে, লিগালি হোয়াট এভার ইট ইজ। এটা এখন কিভাবে করা যাবে সেটা আমি আইনজ্ঞ নই, কিন্তু নিশ্চয়ই এটা কোনো সমাধান পাওয়া যাবে। $150 বিলিয়ন গত 15 বছরে পাচার হয়েছে, প্রায় 18 লাখ কোটি টাকা জিএফআই যেটি বলছে, এবং আমাদের অর্থ উপদেষ্টা বলেছেন যে ফেরত আনার ব্যবস্থা করা হবে। ফেরত আনা কি এতই সহজ যে আইনগুলো রয়েছে বাংলাদেশে এবং যেসব রাষ্ট্রে পাচার করা হয়েছে? দেখেন, সেটা হচ্ছে যে আমি সবসময় একটা কথা বলে গতকাল এক জায়গায় বলেছি, সেটা হচ্ছে যে একেবারে কঠিন তা না, কিন্তু কথা হচ্ছে যে এখানে আমাদের রেসিপ্রোকেট যে মানে আমার যে কি বলবো কাউন্টার পার্ট যে দেশটি থাকবে, সে তাদেরও সহযোগিতা লাগবে, তাদের আইন কানুন সব কিছু মিলিয়ে। সুতরাং এটা যে আমি চাইলেই ফেরত আনার বিষয়টি আমাদের অসম্ভব না হলেও জটিল এবং কঠিন, কিন্তু পারা যাবে না তা না। আমরা এনেছি তো আগে একবার, এখন নাকি শুনলাম যে আরো কিছু ক্ষেত্র বিশেষে ক্ষেত্রে খুবই ক্ষেত্রে সেটা তো এনেছি, সেটা তাকে রাজনৈতিক রূপও দেওয়া হয়েছে। আমি সেই তবে আনা যায়, এটা তো প্রমাণ আছে, তো কমপক্ষে একটি কেসে, সুতরাং আনা যায়। সুতরাং এটা একটা জটিল পন্থা হলেও এটা আনা সম্ভব। আমরা আনতে চাইনি তো আসলে, আমরা কখনোই সুইস ব্যাংকের কাছে আমরা জানতে চেয়েছি, চাই নাই। আমরা কখনো বেগম পাড়ায় কারা কারা করেছে আমরা এগুলো দেখি নাই। 3,500 লোকের সেকেন্ড হোম, 3,600 লোকের মালয়েশিয়াতে সেকেন্ড হোম আছে, আমরা কখনো জানতে চেয়েছি? আমরা জানি তো কারা করেছে, কিন্তু আমরা তো তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে চাই নাই। এইভাবে তো দিনে দিনে বহু বাড়ি আছে দেনা, কিন্তু পরেরটুকু কি কিভাবে মানে আমরা এতদিন চোখ বন্ধ করেছিলাম, আমরা এগুলো শুনতে চাই না, দেখতে চাই না, বিকজ শুনতে চাই না, দেখতে চাই না, মানে আমরা মদত দিয়েছি। এটা হচ্ছে সিম্পল কথা। এখন সময় এসছে, যদি সম্ভব হয় আমরা এইগুলা সবগুলা বন্ধ করবো, এবং শাস্তি কিংবা জবাবদিহিতার বিষয়টাকে আমাদের নিশ্চিত করতে হবে। এই যে টাকা পাচারের সঙ্গে যারা জড়িত, মানে নব্য অলিগার্ক যে গ্রুপগুলা,
এই অলিগার্ক গ্রুপে তো অনেকেই আছে, প্রতিষ্ঠিত হয়েছে, এক এস আলম কিংবা এক সামিট পাওয়ারের মালিক আজিজ খান তা নয়, অনেকেই আছেন অলিগার্ক গ্রুপে, এবং এদের হাত এতটাই শক্তিশালী, মানে বলা হয় যেটি মানুষ বলে যে যে কোনো সরকারকে কিনে ফেলতে পারে। আমরা কি এখনো সেরকমটি ধরে নিয়ে বসে থাকবো? না, এখন একটা বিষয় হচ্ছে যে এখানে কিন্তু রাজনৈতিক এবং অর্থনৈতিক দুটো বিষয় আছে। একটা বিষয় হচ্ছে যে রাজনৈতিক বিষয়টা হচ্ছে যে যদি একটা দৃষ্টান্তমূলক কিছু শাস্তির ব্যবস্থা হয়, তাহলে যেটা হচ্ছে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ সিগন্যাল যাচ্ছে সাধারণ মানুষের কাছে। সাধারণ মানুষের কিন্তু একটা আস্থা আসে দেশের ব্যাপারে, দেশের আইনের শাসনের ব্যাপারে। সুতরাং এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, এবং সেটা পরবর্তীতে অন্য কাউকে যে কোনো ধরনের সুশাসনের পরিপন্থী কোনো ঘটনার সাথে জড়িত হতে বা বিভিন্ন ধরনের দুর্নীতির ক্ষেত্রে তাদেরকে কিন্তু অনুৎসাহিত করে। সুতরাং এই সিগন্যালটা গুরুত্বপূর্ণ, এই সিগন্যালটা দেওয়াটা জরুরি। এর পাশাপাশি যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে কিছু কিছু বড় প্রতিষ্ঠান বিভিন্ন জায়গায় এমনভাবে শিকড় গেড়ে আছে, হ্যাঁ, সেই শিকড় থেকে উপড়ে আনাটা খুব সহজ কাজ না। সুতরাং এটা খুব সাবধানেও করতে হবে, এবং যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো বিষয়ে এটা সব ক্ষেত্রেই প্রযোজ্য, যে কোনো বিষয়ে কাউকে যদি আপনি শাস্তির আওতায় আনতে চান, আপনাকে কিন্তু যথেষ্ট তথ্য প্রমাণ থাকতে হবে, যথেষ্ট তথ্য প্রমাণ থাকতে হবে কিভাবে কি করলে যাতে করে আইনের কোনো ফাঁকফোকর তৈরি না হয়। এবং সেক্ষেত্রে পুরো বিষয়টাই হচ্ছে একটা হচ্ছে জনগণকে এক ধরনের সিগন্যাল দেওয়া, আস্থা দেওয়া, আরেকটা হচ্ছে পরবর্তীতে যেন এই সমস্যাগুলো আবার না আসে, কিছুটা হলেও যেন একটা শাস্তির একটা বিষয় থাকে। আর তবে এখানে যেটা বললাম যে জিনিসগুলো খুব সহজ না, কিন্তু সেই কারণে আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে আমরা আসলে সব জায়গায় সব সংস্কার, সব কাজ হয়তো একসাথে করতে পারবো না। আমাদের প্রায়োরিটি ঠিক করতে হবে, আমাদের চিন্তা করতে হবে কয়েকটা জায়গায় অগ্রাধিকার ভিত্তিতে কাজ করতে হবে। যেমন একটা অবশ্যই ব্যাংকিং খাত, আর্থিক খাত, ব্যাংকিং খাত বলবো না, আর্থিক খাত বলবো। দ্বিতীয় হচ্ছে রাজস্ব বিষয়টা। তৃতীয় হচ্ছে আমাদের সরকারের ব্যয়ের বিষয়টা, অর্থাৎ আমাদের অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এটসেট্রা এটসেট্রা, ব্যয় কাঠামো। আর এর বাইরে, এটা হচ্ছে আমি অর্থনীতির বললাম, এর বাইরে তো অবশ্যই আছে যে ল্যান্ড রিফর্মের বিষয় আছে, যে জুডিশিয়ারির বিষয় আছে, ওগুলো যেহেতু আমার আওতার ভিতরে, আমি এই তিনটা অবশ্যই অত্যন্ত জরুরি। আপনি যদি চিন্তা করেন, যেটি বললেন যে ব্যাংকিং খাত সংস্কার, আমরা তো 15 বছরের সংস্কৃতি দেখেছি যে মুখ চিনে চিনে এক একজনের হাতে 7টা 8টা ব্যাংক তুলে দেওয়া হয়েছে, 3টি, সেটা পরিবর্তন করতে হবে। এখন একটা কথা বারবার অনেকেই বলছে, দখলও হয়েছে, আমাকে 2টো ব্যাংক দিয়েছে, আমি আর 5টা দখল করে নিয়েছি সরকারের পৃষ্ঠপোষকতায়। এইগুলো কি হবে, মানে যারটা তার হাতে তুলে দেওয়া হবে? এখন মূলত একটা বিষয় সেটা হচ্ছে যে আপনি যখন দেখেন যে একটা প্রথম কথা হচ্ছে এখানে বাংলাদেশ ব্যাংক, এখানে অর্থ বিভাগ না, বাংলাদেশ ব্যাংককেই স্বাধীনভাবে কাজ করার একটা সুযোগ দিতে হবে, এবং স্বাধীনভাবে যাতে কাজ করতে পারে, এটা একটা ফান্ডামেন্টাল একটা বিষয়। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনাকে দেখতে হবে যে ব্যাংকগুলোর মধ্যে বিভিন্ন ঋণ বিতরণ, নতুন করে ঋণ বিতরণ বলেন বা পুরনো ঋণের বিষয়ে বিভিন্ন ধরনের রিশেডিউলিং বা যেগুলোই করা হয় না কেন, সেখানে সেটাকে ঠিক করতে হলে আপনার পরিচালনা যে পর্ষদ রয়েছে সেই পর্ষদটাকে ঠিক করতে হবে। হ্যাঁ, তৃতীয় যে বিষয় হচ্ছে এরপরও মাঝখানে যেটা বিষয়, যে বিষয়গুলো অর্থনীতিবিদরা আমরা অনেক বছর ধরেই বলে আসি, যে একটা ব্যাংকিং কমিশন বলেন বা ব্যাংকিং কোনো কাঠামো বলেন, কোনো একটা কিছু থাকা দরকার, যেটা হচ্ছে যে খুব বড় ঋণের ক্ষেত্রে, বড় স্টেকের ক্ষেত্রে সেখানে তারা যেন ইন্ডিপেন্ডেন্ট একটা ভূমিকা পালন করতে পারে। অর্থাৎ ব্যাংকগুলো যখন বিভিন্ন ধরনের পরিচালনা পর্ষদ যখন বিভিন্ন ধরনের ব্যাংক ঋণ বলেন, বিভিন্ন ধরনের ডেফিনেশন চেঞ্জ, বিভিন্ন ধরনের পরিবর্তন যখন করবে, কিছু কিছু মেজর কেস আমাদের মনে রাখতে হবে, মেজর কেসগুলো কিন্তু মেজর কেসই হতে হবে। আমরা যদি এখন 5 লাখ টাকা 10 লাখ টাকা ঋণ নিয়েও টান নেই, তাহলে কোনোদিন হবে না এগুলো। হ্যাঁ, সুতরাং মেজর কেসগুলোকে দেখা এবং সেখানে কি পরিবর্তন হবে, এখানে আমরা আশাবাদী, কারণ আমরা যেটা দেখছি আমাদের যে অর্থ উপদেষ্টা যিনি আছেন তার কিন্তু বড় ধরনের একটা অভিজ্ঞতাও রয়েছে, এবং আমরা যেটা দেখছি যে আমাদের যিনি নতুন গভর্নর যিনি আসছেন, সেক্ষেত্রে তিনিও দক্ষতার সাথে কাজ করতে পারবেন, এবং এই ক্ষেত্রে এই পরিবর্তনগুলো কিন্তু এখনই করে ফেলা দরকার, যাতে করে আপনি যেটা বলছেন যে টাকা ফেরত আনার বিষয়টা আমি যে খুব আশাবাদী তা না, এগুলো অনেক কঠিন, কিন্তু আমাদের সামনের দিকে পরবর্তীতে এই ধরনের বিষয় যেন না করে, এই ধরনের পুকুর চুরি যেন না। কিন্তু তাদেরকে যদি আইনের আওতায় না হয়, যারা পাচার করেছে, সেটাও আনতে হবে। পরবর্তীতে ঠেকাবেন কি দিয়ে? মানুষ তো উৎসাহিত হচ্ছে না, সেটাও আনতে হবে। একটা বিষয় হচ্ছে টাকা ফেরত আনা, আরেকটা হচ্ছে তাকে শাস্তি দেওয়া।
ফেরত আনার বিষয়টা অনেক জটিল, শাস্তির আওতাটা হয়তো এতটা না। এক্স্যাক্টলি আমি এটা বলছি, ফেরত আনার ব্যাপারটা অনেক কঠিন এবং সেটা অনেক দূরবর্তী। আমি তো এই নয় যে আমরা এটা ছেড়ে দিব আশা, কিন্তু প্রথম কথা হচ্ছে আপনি দৃশ্যমান হতে হবে আপনার অ্যাকশনগুলো। আপনি যে জিরো টলারেন্স, আমরা মুখে মুখে এটা আবার একটা খুব চলতি কথা বলছি, আমাদের জিরো টলারেন্স, এটাতে সত্যিকার অর্থে কার্যকরভাবে করতে হবে, পৌঁছে গেছে শব্দটা। তো সুতরাং এখন কথা হচ্ছে আপনি যদি দৃশ্যমানভাবে এইগুলোর শাস্তির ব্যবস্থা না করেন, দৃষ্টান্তমূলকভাবে শাস্তির ব্যবস্থা না করেন, আপনি যতই ফেরত আনেন না, এটা যারা করে সবসময় তারা করতেই থাকবে এবং তাদেরকে ঠেকানো যাবে না। এবং ঠেকানো যাবে না বিভিন্ন কারণ আছে, এবং এটা তো দীর্ঘদিনের আমাদের যে পুরো সিস্টেমটাই এমনই পচা এখন। সুতরাং এটা আপনাকেও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে, যারা এটা চিন্তা করবে তারা যাতে প্রথমে এটা নিয়ে 3 বার চিন্তা করে যে এটা হলে শাস্তি হয়। এটা আগে আমাদের শাস্তির সংস্কৃতি কখনোই ছিল না। আপনি যেটা বলছেন যে গ্রুপ অফ কোম্পানিজ, তার আওতাভুক্ত কোনো কোম্পানি বা প্রতিষ্ঠান ঋণগ্রস্ত থাকলে তাকে আর সেই গ্রুপকে অন্তত ঋণ দেওয়া হতো না, সেটা আবার পরে আগে হতো না, পরবর্তীতে বলে যে সেটা সুপারিশের বাইরে গিয়ে একজন ব্যবসায়ী মন্ত্রী এটাকে ইনক্লুড করেছেন। মানে দ্যাট স্পিকস অফ, এটা প্রমাণ করে যে আমাদের দেশে আইন প্রণয়নটা কতখানি পক্ষপাত দুষ্ট, রাজনৈতিকভাবে পক্ষপাত দুষ্ট, এটা হচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ। সেটা তো বলেছেন। এবং এর পাশাপাশি যদি সাইমা হক বলছিলেন পুনঃতফসিলীকরণের বিষয়, রিশিডিউলিং এর বিষয়, বারবার এটি করতে 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 এখন সেটি 7 লাখ কোটি টাকাতে পৌঁছেছে এবং তার অধিকাংশই দেশের বাইরে পাচার হয়ে গেছে বলে জানা যাচ্ছে। এখন সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দেব কোথায়? আমাদের হাতটা কোথায় দিতে হবে আগে? দেখেন 2008 সালে আমাদের 22,000 কোটি টাকা ছিল ঘোষিত, 22,000 কোটি টাকা ছিল খেলাপি ঋণ। সেটা এখন ঘোষিত হচ্ছে 1,80,000 কোটি সামথিং পরে। কিন্তু আসলে যে আপনি যদি সত্যিকার অর্থে যেগুলো লুকানো আছে, অনেক জায়গায় তো লুকানো লোন আছে, তারপরে যেগুলো রিশিডিউল করেছে, যেগুলো কোর্ট স্টে অর্ডার দিয়েছে, এইটা করে 4-5 লক্ষ কোটি টাকা হয়ে যাবে। সুতরাং এটাকে তো মারাত্মক একটা, মানে কি বলবো, দুরবস্থা। সুতরাং এই দীর্ঘদিন ধরে যে রিশিডিউলিং এমন একটা জিনিস হয়ে গেছিলো, রিশিডিউলিংটা হচ্ছে এখন বিশেষ বিশেষ ক্ষমতাবানদেরকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য একটা বিশাল অস্ত্র হয়ে গিয়েছিল এটা, যে রিশিডিউলিং। ব্যাংকাররা, মানে সত্যিকার ব্যাংকাররা যারা কোর ব্যাংকিং করতেন, তারা কখনো এটা পছন্দ করেন, আমরাও পছন্দ করতাম না, যে আমরা কেন একজনকে রিশিডিউল করে বারবার তাকে বাঁচিয়ে রাখবো এবং তাকে নতুন ঋণ দেওয়ার জন্য, রিশিডিউল মানে কি, তাকে নতুন ঋণ দেওয়ার জন্য তাকে যোগ্য রাখা, সে যদি অযোগ্য ঘোষিত না হয়। তার মানে কি, এই লুটপাট, ঋণ খেলাপ, এগুলো সবগুলো হয়েছে একবারে সম্পূর্ণ ওই সরকারি পলিসির ছত্রছায়ায়। দর্শক, 21 রাতে একটা ছোট্ট বিরতি, ফিরছি খুব শিগগির। আবার আমন্ত্রণ 21 রাতে। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সাইমা হক বিদিশা এবং অর্থনীতি বিশ্লেষক ফারুক মঈনুদ্দিন। আলোচনা করছি দেশের অর্থ পাচার এবং যে লুটপাট, ব্যাংক বিমা প্রতিষ্ঠান একেবারে তলানিতে গিয়ে পৌঁছেছে, সেখান থেকে পুনরুদ্ধারের বিষয় নিয়ে। আমি একটু ডক্টর সাইমা হক, পাচার তো থেমে আছে কিনা আমরা জানি না, এবং ব্যবসায়ীদের পক্ষ থেকে এক ধরনের হুমকি দেওয়া হয় যে ব্যবসায়ীরা কয়েকদিন আগে, অর্থাৎ 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটলো, আমরা 3 আগস্ট পর্যন্ত বলতে শুনেছি আমরা সব কিছু করতে প্রস্তুত, আপনি আছেন, আপনার সঙ্গে আছে। এবং এই যে মানুষগুলো লুটপাট করেছে, টাকা পাচার করেছে, তাদেরকে আমরা গর্জে উঠতে দেখেছি বেশি শেখ হাসিনার পক্ষে, একবার নাম ধরেই বলা যায়। যাই হোক, এখন তারাই আবার কিন্তু বলছে যে আমাদের ঘাড়ে কটি মাথা, যে আমরা তার বিরুদ্ধে কথা বলবো, এরকম কথা বলা হয়েছে ব্যবসায়ীদের পক্ষ থেকে 2 দিন আগে। ঠিক বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা যে কথাটি বললেন যে আমরা বাধ্য হয়ে করেছি, আমি ব্যাংকের কর্মকর্তাদের কথা বাদ দিলাম, যারা ব্যবসায়ী রয়েছে, বড় বড় কথিত শীর্ষ ব্যবসায়ী, তাদেরকে আপনি বিশ্বাস করবেন কিভাবে, বা আমরা করব কিভাবে? প্রথম বিষয় হচ্ছে যে ব্যবসায়ীরা তো নিজেদের স্বার্থ দেখবে, সুতরাং যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে ব্যবসার পরিবেশটা, একটা বিষয় হচ্ছে যে ব্যবসার পরিবেশ নিশ্চিত করার জন্য কাজ করতে হবে। হ্যাঁ, সুতরাং ব্যবসার পরিবেশ যদি নিশ্চিত করা যায়, আমরা দেখেছি যে দেখেন বিভিন্ন সময় কিন্তু বাংলাদেশে বিভিন্ন আন্দোলন বা বিভিন্ন কিছুতে আমরা মোটামুটিভাবে দেখেছি যে দেখেন রেডিমেড গার্মেন্টস সেক্টরটা কিন্তু এক ধরনের, কিন্তু সবসময় কিন্তু এক ধরনের সুবিধা পেয়ে এসছে। হ্যাঁ,
যে সরকারি হোক না কেন যখন, তার কারণ হচ্ছে এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা এবং এটাই কিন্তু বাংলাদেশের একটা গ্রোথ পকেটের মতো একটা জায়গা, যে যেখান থেকে একটা তাদের বাংলাদেশে একটা প্রবৃদ্ধি বা উন্নয়নের কিছু জিনিস এসছে। তো এই কারণেই যে অন্তর্বর্তীকালীন সরকার স্বাভাবিকভাবে অন্তর্বর্তীকালীন সরকারেরও কিন্তু একটা দৃষ্টি থাকবে যে এই গুরুত্বপূর্ণ জায়গাগুলো, সেই জায়গাগুলো যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় বা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত অন্তত না হয়, তার স্বাভাবিক কার্যক্রম যাতে চলে। সুতরাং এটা সরকারের দিক থেকে। আর যদি ব্যবসায়ীদের দিক থেকে বলি, ব্যবসায়ীদেরও স্বাভাবিকভাবেই যেটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে যে পরিবর্তিত পরিস্থিতিতে তারা যদি আমাদের ফান্ডামেন্টাল বিষয় হচ্ছে যে তারা তো তাদের মুনাফা অর্জন করতে চায়, মুনাফা যদি তারা অর্জন করতে চায়, স্বাভাবিকভাবে যদি ব্যবসা করতে চায়, তাহলে যদি নিয়ম নীতিগুলো যদি পরিবর্তিত হয় সে অনুযায়ী তাদেরকে কাজ করতে হবে। এবং পুরো যদি কাঠামোটার মধ্যে আমরা কিছু মেজর যদি পরিবর্তন আনতে পারি, যেটার কথাই আমরা বারবার বলছি যে সব জায়গায়, মানে আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে আমরা খুব দ্রুত সব জায়গায় সংস্কার করতে পারবো না, কিন্তু ফান্ডামেন্টাল কয়েকটা জায়গা যেটার কথা একটু আগে বললাম, এই জায়গাগুলোতে যদি আমরা সংস্কার করতে পারি তাহলে কিন্তু তার সুফল অন্যান্য খাতগুলোতেও আসবে। এবং সেটা আমার মনে হয় যে সেই কারণেই কিন্তু আমরা ব্যবসার ক্ষেত্রে অর্থাৎ দেখতে হবে যে বাংলাদেশের আমাদের অন্তত এই মুহূর্তে, আজকে আমি বলছি যে এই এক মাসের কথা বলছি না, কিন্তু মোটামুটিভাবে মধ্যমেয়াদে বাংলাদেশের ব্যবসার যে পরিবেশটা, সেই ব্যবসার পরিবেশের দিকে একটু নজর দিতে হবে এবং ব্যবসার পরিবেশে যে ক্ষতিগুলো হয়েছে সেগুলো কাটিয়ে কিভাবে পুরো ব্যবসার পরিবেশটাকে পুনরুদ্ধার করা যায়। এখানে আমি একটা কথা বলছি, আমরা সবসময় বড় বড় ব্যবসায়ীদের কথা বলে থাকি, হ্যাঁ বড় বড় ব্যবসায়ীদের অবদান গুরুত্বপূর্ণ, সন্দেহ নাই, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আমাদের যদি প্রান্তিক জনগোষ্ঠীর কথা চিন্তা করি, কারণ আমাদের মূল বিষয় হচ্ছে আমরা সবসময় খুব প্রবৃদ্ধির কথা বলি, প্রবৃদ্ধির গল্প বলি, কিন্তু প্রবৃদ্ধির বিষয়, প্রবৃদ্ধির গুণগত মানটা কি সেটা নিয়ে চিন্তা করতে হবে। সেটা নিয়ে চিন্তা করার বিষয় হচ্ছে যে প্রবৃদ্ধি যদি আমাদের কমও হয়, কিন্তু সাধারণ মানুষ যদি মোটামুটিভাবে ভাত কাপড়ে সন্তুষ্ট থাকে, সেটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেটার জন্য কিন্তু আমাদের ক্ষুদ্র এবং মধ্যম আকারের যে শিল্পগুলা, সেই জায়গাগুলোতে কিন্তু কাজ করা দরকার। কিন্তু আমাদের সামনে তো একেবারে ভয়ঙ্কর তিক্ত অভিজ্ঞতা রয়েছে। আপনি প্রান্তিক জনগোষ্ঠীর কথা বলছেন, তারা ক্ষুদ্র ব্যবসায়ী বা মাঝারি ব্যবসায়ী যারা লোন চেয়েছে 1 কোটি টাকা 1.5 কোটি টাকা, আমার নিজের দেখা, তারা লোন পাচ্ছে না। কিন্তু আপনি 50 কোটি টাকা চাচ্ছেন, ব্যাংকে টাকা ছিল না তা না, 50 কোটি টাকা চাচ্ছেন, দিয়ে দিচ্ছে। কেন? ওই 50 কোটি টাকা 50 জনকে দিলে সবার কাছ থেকে কমিশন পাচ্ছে না বা ঘুষ পাচ্ছে না, কিন্তু 50 কোটি টাকা বা পেলেও অনেক কষ্ট করতে হবে, 50 জন থেকে তুলতে হবে। আর আমি যখন একা আপনাকে 50 কোটি টাকা দিয়ে দিচ্ছি, আপনার কাছ থেকে আমার পাওয়াটা সুবিধা হয়ে যাচ্ছে, তখন জনে জনে আর আদায় করতে হচ্ছে না। এই যে মানসিকতা, এই মানসিকতা আপনি পরিবর্তন করবেন কিভাবে? একটা বিষয় হচ্ছে যে এখানে একটা বিষয় হচ্ছে যে কারণে আমি বললাম যে যেই লোনগুলোর মধ্যে কিন্তু কয়েকটা থ্রেশহোল্ড তৈরি করতে হবে, কয়েকটা ধাপ তৈরি করতে হবে যে কাদের ক্ষেত্রে কি নিয়ম। হ্যাঁ, সবার ক্ষেত্রে এক নিয়ম প্রযোজ্য করলে কিন্তু হবে না। এখন যেগুলো বড় ঋণগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে এক নিয়ম, আর আপনি যেটা বলছেন যে হ্যাঁ এটা সত্যি কথা, ছোট যে ঋণগুলো রয়েছে তাদের ব্যাপারে একটা অনাগ্রহ সবসময় আছে। এখন সেই জায়গাগুলোতে আসলে বাংলাদেশ ব্যাংকেরও ভূমিকা রয়েছে, ব্যাংকগুলো যে বড় বড় ব্যাংকগুলো রয়েছে তাদেরও ভূমিকা রয়েছে যে কিভাবে তারা সিএসএমইটাকে আরেকটু চাঙ্গা করবে। এবং সেখান থেকে বাংলাদেশ ব্যাংক থেকে যদি দিক নির্দেশনা আসে এবং মূল যে জায়গাগুলো, মূল সেন্ট্রাল জায়গাগুলো, সেগুলো জায়গা থেকে যদি দিক নির্দেশনা আসে, কিছু ধরনের বলা যেতে পারে কিছু ইম্পোজিশনও আসে যে তোমাকে অবশ্যই এতটুকু পূরণ করতে হবে, সেই জায়গাগুলো। আর এর পাশাপাশি যেটা অনেক সময় দেখা যায় যে ক্ষুদ্র ব্যবসায়ীরা, তারা কিন্তু তথ্য নাই তাদের কাছে। আমি বিশেষ করে আমি বলবো যে প্রান্তিক নারী ব্যবসায়ী যারা, তাদের কাছে কিন্তু তথ্য উপাত্ত নাই। সে তথ্য উপাত্তগুলো কিভাবে দেওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে শুরু করে বিভিন্ন বডি কিন্তু আছে, সেইগুলো যাতে সঠিকভাবে কাজ করে সেই কাজগুলো কিন্তু করার দরকার আছে, যে তাদেরকে কিভাবে মূল ধারা। একটা হচ্ছে আপনি একটা যেটার কথা বলছেন সেটা হচ্ছে মূলধন পাওয়ার কথা, এর পাশাপাশি কিন্তু আরো অনেক কিছু আছে। এর পাশাপাশি অনেক সময় আমরা যখন বিভিন্ন ধরনের জরিপ বা বিভিন্ন জায়গায় যখন যে কথা বলি ক্ষুদ্র ব্যবসায়ীদের সাথে, সেই ক্ষুদ্র ব্যবসায়ীরা যে কথা বলে যে ব্যাংকের কাছে কেন যায় না, তার কারণ হচ্ছে ব্যাংকের দীর্ঘসূত্রিতা, এটাই মূলত তারা বলে থাকে। এই জায়গায় যদি আমরা
কিন্তু পরবর্তীতে এসে গেল যে তারা পাচ্ছেই না লোন, এরকম একটা অবস্থা। একটা কথা হচ্ছে সবকিছু না, অন্তত দীর্ঘসূত্রিতার ব্যাপারটা যদি আমরা করতে পারি যে হ্যাঁ একটা নির্দিষ্ট থ্রেশহোল্ডের নিচে যে লোনগুলো রয়েছে সেগুলোর জন্য সুদের হারও কমানো, সেগুলো অনেক সহজ করতে পারে নিয়ম নীতি। তারপরে যেমন ট্রেড লাইসেন্স নিতে হয়, সেই ট্রেড লাইসেন্স নেওয়াটা কি খুব জরুরি। ট্রেড লাইসেন্স ক্ষেত্রে যদি একটা প্রভিশনাল একটা কাগজ থাকতে পারে, প্রভিশনাল একটা ডকুমেন্ট থাকতে পারে 1 বছরের জন্য 2 বছরের জন্য, যেটা শুধুমাত্র একটা ন্যাশনাল আইডি দিয়েই হয়। তো এগুলোর মাধ্যমে নতুন নতুন ব্যবসায়ীদেরকে সামনে আনা, যাতে করে গ্রামীণ অর্থনীতিটা একটু চাঙ্গা হয়, এই ধরনের কাজগুলো আসলে জরুরি। কোনোদিন সংস্কারের ক্ষেত্রে বিশেষ করে বলা হচ্ছে আর্থিক সংস্কারের ক্ষেত্রে একটা হচ্ছে আপনারা বলছেন যে আইনের পরিবর্তন আনতে হবে, শক্ত আইন তৈরি করতে হবে, সেটা নিয়ে নানান ধরনের জটিলতা রয়েছে। আবার বলছেন যে যোগ্য মানুষকে যোগ্য স্থানে দিতে হবে। আপনি মানুষ বসালেন এই চেয়ারটাতে, আমি দুর্নীতিবাজ, আমার এই চেয়ার থেকে উঠিয়ে XYZ একজন অনেস্ট মানুষ নিয়ে আসলেন, আইনও পরিবর্তন করলেন, কিন্তু আইন তো ছিল অনেক ধরনের, সেগুলোরই প্রয়োগ নেই। আবার মানুষ থাকলেও তারা যে এই যে আমলাতান্ত্রিক যে নানান ধরনের জটিলতা, সেখানেও কাজ করতে পারবে যোগ্য মানুষটি, তারও তো কোনো অ্যাসুরেন্স নেই। দেখেন, আপনি একেবারে ঠিক কথা বলেছেন। আমাদের দেশে এখনও যে আইন আছে, আমি সংস্কার বাদ দিলাম, হয়তো এখন সংস্কার করা সম্ভব নাকি এই অল্প সময়ের মধ্যে হয়তো করা যাচ্ছে না, কিংবা সময় লাগবে দীর্ঘ, কিন্তু আমাদের দেশে এখনও যে আইন আছে সেটাকে যদি আপনি সত্যিকার অর্থে পরিপালন করেন, অনেক কিছু বন্ধ করা সম্ভব। আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা এই আইনটা কখনো পরিপালন করার জন্য কোনো জায়গা থেকে আমরা এটা কোনো উদ্যোগ দেখতে পাই না। যাদের এটা আইনটা পরিপালন করানোর জন্য বাধ্য করার কথা তাদের মধ্যে দেখি না। আমি একটা সিম্পল আপনাকে ওভার সিম্পলিফাইড একটা উদাহরণ দিই বলে, আমরা প্রায় সময় টেলিভিশন খবর যখন দেখি তখন দেখা যায় কোনো একজন কর্তা ব্যক্তির কাছে, কর্মকর্তা কিংবা লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের কারো কাছে কোনো একটা আপনার কি বলবো, মানে কোনো একটা দুষ্কর্ম কিংবা কোনো একটা জিনিস ব্যর্থ নিয়ে তার কাছে যখন কেউ যায়, অভিযোগ নিয়ে যায়, ওনার একটা খুব কমন জবাব থাকে সরকারি কর্মকর্তাদের, সেটি হচ্ছে আমার কাছে এখনো কোনো অভিযোগ আসেনি, অভিযোগ এলে আমি খতিয়ে দেখব। এটা কিন্তু খুবই কমন একটা রিপ্লাই সবাই থাকে, অভিযোগ আসেনি আমার কাছে, তার মানে আমি শুনলাম কিন্তু আমার কাছে না আসা পর্যন্ত আমি দেখবো না। এই মানুষের থেকে বেরিয়ে আসতে হবে সরকারি কর্মকর্তাদের। আপনার প্রোঅ্যাক্টিভলি কাজ করতে হবে। আপনি যখন শুনলেন, ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি টু স্টপ ইট অর টু ইনভেস্টিগেট ইনটু ইট। আপনার কাছে আসতে হবে কেন? আপনার কাছে এসেছে কোনো না কোনোভাবে এসছে, মানে যিনি সংক্ষুব্ধ পার্টি তিনি আপনার কাছে গিয়ে অভিযোগ জানানোর পর্যন্ত আপনি অপেক্ষা করবেন, ততক্ষণে যা ঘটার দুষ্কর্ম দুর্নীতি সবই ঘটে যাবে আপনার কাছে অভিযোগ না আসা পর্যন্ত। এই মানসিকতা যতদিন থাকবে আমাদের সরকারি কর্মকর্তাদের মধ্যে, তো এইটাই চলতেই থাকবে। আচ্ছা, আপনি এর আগে একটা কথা বলছিলেন যে ছোট ব্যবসায়ীদের ঋণ প্রাপ্তি নিয়ে। দেখেন, যেই কথাটা বলছিলেন বড়দেরকে ছোটদের দিতে চান, এটা হয়তো রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলোর কথা, কিন্তু এখনকার কিছু ভালো প্রাইভেট ব্যাঙ্ক আছে, তারা তো এইখানে প্রচুর তাদের জনবল আছে, সবই আছে। হ্যাঁ, এখন যখন আমাদের প্রবল আপত্তির মুখে বাধ্য করলো ব্যাঙ্কগুলোকে 9.6 করার জন্য সুদের হার, তখন ব্যাঙ্কগুলো থেকে বলা হয়েছিল, সেন্ট্রাল ব্যাংকের কাছে অ্যাপিল করা হয়েছিল যে আপনারা অ্যাটলিস্ট যে ছোট ঋণগুলো আছে তাদেরকে এটা থেকে বের করেন। কারণ কথা হচ্ছে ছোট ঋণগুলো জামানতবিহীন হয়, কোনো জামানত ছাড়ে তাদেরকে ঋণ দেওয়া হয়, 5 লাখ 10 লাখ এরকম ঋণ দেওয়া হয়। এখন সেগুলোর জন্য যেহেতু জামানতবিহীন, এগুলো মনিটরিং কস্ট অনেক হাই। সুতরাং আপনি যদি ওদের জন্য আমাকে 9% বেঁধে দেন, আমি তাদেরকে দিতে পারবো না, আমি পোষাবে না আমার, কারণ আমি জামানত রাখি না বলে আমার তার জন্য অনেক বড় লোকবল রাখতে হয়েছে আপনার কালেকশনের জন্য। সুতরাং আমার তখন ওই 9.6 বাধ্য করার পরে ব্যাঙ্কগুলোতে তারা কিন্তু ছোটো লোনের আস্তে আস্তে ওরা ওখান থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, বিকজ এটা পোষা যায়, ব্যাংকের লস হয়। সুতরাং এইটাও আমি যে ভুল নীতি কারণে যে জিনিসগুলো হয়, এটা হচ্ছে একটি জিনিস। আমাদের প্রত্যেকটা ব্যাংকে, সেন্ট্রাল ব্যাংক একটা সোকল নারী উদ্যোক্তা সেল আছে প্রত্যেকটা ব্যাংকের ব্রাঞ্চে, কিন্তু শুধু সেলই আছে, কিন্তু এটার জন্য আরও যে সাপোর্ট দরকার এগুলো কিছু নাই, কোনো কার্যক্রম। আমরা খুব ধুমধাম করে, আমি যখন ছিলাম ব্যাংকে, ধুমধাম করে স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলার জন্য বিশাল একটা ব্যবস্থা করা হলো। হ্যাঁ, 10 টাকার ওই অ্যাকাউন্ট খোলার জন্য 10 টাকা অ্যাকাউন্ট খোলার জন্য ব্যবস্থা করলো। এগুলো সব কিছু হলো গিমিক, একেবারে গিমিক, এগুলো কোনোটা কাজে আসে না। আমি এই যে ছাত্রদের জন্য যে স্কুল ব্যাংকিংয়ের কথা, আমরা যেটা সব জায়গায় বিশাল ক্যাম্পেইন করে সেন্ট্রাল ব্যাংকের আন্ডারে, আমি আমার এলাকাতে যেখানে আমরা কিছু আমাদের পারিবারিক ট্রাস্ট থেকে স্কলারশিপ দিই দরিদ্র ছাত্রীদের, বিশেষ করে দরিদ্র ছাত্রীদের জন্য একটা আমাদের পারিবারিক ট্রাস্ট, আমি যখন ওদেরকে দিতে চাইলাম, ওরা অনুষ্ঠান করে দিতে চাই, আমি বলছি যে না, আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করবো। আমি গিয়ে দেখলাম 80% মেয়ের কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাই। তাহলে এই যে আমাদের ধুমধাম করে স্কুল ব্যাংকিং করা হয়, তাদের অ্যাকাউন্ট নাই কেন? তাহলে এগুলো কে দেখার কথা ছিল?
সেন্ট্রাল ব্যাংক এবং ব্যাংকগুলো তো তাকে জিজ্ঞেস করা হচ্ছিল ওইখান থেকে এই যে একটা উপজেলায় মনে করেন 4-5টা ব্যাংক আছে, সেন্ট্রাল ব্যাংক ওদেরকে কেন প্রশ্ন করেনি যে এই স্টুডেন্টদের অ্যাকাউন্ট তোমরা খোলো নাই কেন? তো সুতরাং আপনার কাছে নজরদারির বিষয়টা এই আমার কাছে আসবে, আমি তখন দেখবো এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। সাইমা হক, আমরা অলিগার্কদের কথা বলছি, কিন্তু একটু তো আমরা জানি যে মন্ত্রী থেকে শুরু করে আওয়ামী লীগ যারা করতেন, সামনের সারি বলতে পারেন, দ্বিতীয় সারি বলতে পারেন, এরকম অনেক নেতা, এমপি, আমলা পলাতক, হাজারে হাজারে মানুষ পলাতক। এবং আমি মোটামুটি নিশ্চিত, এটা আগে থেকে মন্তব্য করা ঠিক নয়, যেহেতু সদ্য বিদায়ী গভর্নর বাংলাদেশ ব্যাংকের আব্দুর রউফ তালুকদার, তিনিও আত্মগোপনে রয়েছেন, তিনি বোধহয় পদত্যাগ করেছেন ইমেলের মাধ্যমে, তাকেও খুঁজে পাওয়া যায় না, এটি আমার নিজের পারসেপশন। তো এইভাবে যে শত শত মানুষ, হাজারে হাজার মানুষ দুর্নীতি করলো, টাকা লুটপাট করলো, পাচার করলো, এই সবাইকে কি মানে আপনি যতই কমিশন গঠন করেন না কেন আইনের আওতা আনা সম্ভব? সবাইকে আনা সম্ভব না, কিন্তু কিছু মানুষকে তো আনা সম্ভব। তো এখন কথাটা হচ্ছে আমাদের হচ্ছে কি, মানে সরকারকে যেটা করতে হবে তাকে তার বেস্ট এফার্টটা দিতে হবে, এদেরকে খুঁজে বের করতে। হ্যাঁ, এবং এই খুঁজে বের করাকে অর্থাৎ অর্থনৈতিক বিভিন্ন কেলেঙ্কারির সাথে যারা জড়িত, এবং কোনো না কোনো জায়গায় তাদের, সবাই তো একেবারে ট্রেসলেস হয়ে যেতে পারে নাই, কোনো না কোনো জায়গায় কোনো না কোনো ট্রেস তো আছে। হ্যাঁ, সুতরাং সেই ট্রেসের মাধ্যমে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রপার এভিডেন্স, প্রপার ডকুমেন্টেশনের মাধ্যমে, যাতে কোনোভাবে এইগুলো কোনো ফাঁক ফোকর না থাকে। অনেক সময় দেখা যায় যে খুব দ্রুত যদি আমরা কোনো কিছু করতে চাই, অনেক সময় দেখা যায় ফাঁক ফোকর থেকে যায়, সেটা যেন না থাকে। সুতরাং সেইভাবে যাদের যতজনকে পারা যায় সেই এফার্টটা চালাতে হবে। তো আজকে হয়তো আপনি 2 মাস পরে কয়েকজনকে পাবেন, 6 মাস পরে কয়েকজনকে পাবেন, 1 বছর পর গিয়ে কয়েকজনকে পাবেন। হ্যাঁ, তো এখন এই প্রক্রিয়াটা চলমান থাকতে হবে, অর্থাৎ বিভিন্ন অর্থনৈতিক অপরাধের সাথে যারা যুক্ত সেই অপরাধীদেরকে খুঁজে বের করা এবং শাস্তির আওতায় আনা। এত কিছুর পরও আপনি হয়তো অনেককে পাবেন না, কিন্তু যাদেরকে পাবেন অন্তত তাদেরকে শাস্তি দেন জনগণের কাছে একটা, এবং যারা সৎ ব্যবসায়ী তাদের কাছে একটা গুরুত্বপূর্ণ সিগন্যাল। আরেকটা কথা হচ্ছে আমাদের তো ফিউচারিস্টিক হতে হবে, এবং ফিউচারিস্টিক হয়ে আমাদের যেটা চিন্তা করতে হবে যে ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনাগুলো যেন না ঘটে। আচ্ছা, আমি একেবারে সাধারণ মানুষের পক্ষ থেকে একটা প্রশ্ন করতে চাই। মনে করেন যে আমি নিজে বুঝতে চাইছি, যখনই ব্যবসায়ীদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যাওয়া হয় যে কোনো কারণে, তখন তারা তাদের সেই কোম্পানিগুলো বন্ধ করে দেওয়ার একটি হুমকি দাঁড় করায়, শত শত হাজার হাজার শ্রমিক বেকারত্বের মধ্যে চলে যাবে এরকম একটি হুমকি দেওয়া হয়। সেই জায়গা থেকে অনেকে হাত গুটিয়ে নেয়, কিন্তু এরকম কোনো সুযোগ দেওয়ার কতটুকু মানে আমি বলবো যে বৈধতা থাকতে পারে? আচ্ছা, আমি একটা জিনিস বলি, যেমন কয়েকটা বিষয় আমাদের একটু চিন্তা করতে হবে। যে যদি আমি একটা উদাহরণ দিই, যে প্রতি বছর বাজেটে কিন্তু আমরা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিই। হ্যাঁ, তো এটা কিন্তু একটা বড় একটা ফিনান্সিয়াল ইনসেন্টিভ থাকে। তো এখন আমরা এই সুযোগ সুবিধা না হয় আমরা দিলাম যাতে করে তারা তাদের কার্যক্রম অব্যাহত রাখে, কারণ এখানে সৎ ব্যবসায়ীও অনেকে আছে, অনেক ব্যবসায়ী রয়েছেন যারা শ্রমিকদের জন্য কাজ করেন। কিন্তু এখানে যদি আমরা কিছু শর্ত দিয়ে দিই সেটা কেমন হয়? হ্যাঁ, আমরা যদি বলি যে হ্যাঁ, এই যদি কন্ডিশন আছে, এই 5টা কন্ডিশন যদি, শর্তগুলো যদি আপনারা পূরণ করেন, তাহলে আপনারা এই ধরনের ফিসক্যাল ইনসেন্টিভ আপনাদেরকে দেওয়া হবে। যেমন শ্রমিকের রেশন হতে পারে, হ্যাঁ, বিভিন্ন ধরনের ডে কেয়ার সেন্টারের মতো কিছু বিষয় হতে পারে, শ্রমিকদের ন্যূনতম মজুরি সংক্রান্ত কিছু, বোনাস সংক্রান্ত কিছু বিষয় হতে পারে। অর্থাৎ সাধারণ মানুষের, সাধারণ শ্রমিকের যে দাবি দাওয়াগুলো, সাধারণ শ্রমিকের যে প্রয়োজন, সেই প্রয়োজনকে যদি আমরা ব্যক্তি খাতের সাথে লিঙ্ক করার ব্যবস্থাটা করতে পারি, সেই বিষয়গুলো, সেই জায়গাগুলোর মাধ্যমে কিন্তু কিছুটা হলেও, যেটা এই যে বিভিন্ন ধরনের ইনসেন্টিভ সুযোগগুলো দেওয়া হচ্ছে, সাধারণ মানুষ কিছুটা হলেও উপকৃত পায়। তারপরে এর পাশাপাশি আমাদের কিন্তু স্কিল ডেভেলপমেন্টের প্রয়োজন রয়েছে। আমরা সবসময় বলে থাকি যে আমাদের কেন মজুরি কম, অনেকেই বলে থাকে যে হ্যাঁ, কারণ তার উৎপাদন ক্ষমতা কম, উৎপাদনশীলতা কম। উৎপাদনশীলতা বাড়ানোর জন্য তাহলে ব্যক্তি খাতের একটা বড় ভূমিকা রয়েছে, তারা কেন ইনভেস্ট করছে না উৎপাদনশীলতা বাড়ানোর জন্য? রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, আর&ডি শুনতে খুব গালভরা মনে হয়, কিন্তু মূলত শ্রমিকদের দক্ষতা বাড়ানোর জন্য কাজ করা, শ্রমিকদের ওয়েলফেয়ারের জন্য ব্যক্তি খাতের প্রতিষ্ঠানগুলোকে কাজ করানো, এটা যদি আমরা করতে পারি তাহলে আসলে মূলত এই যে সরকারের বিভিন্ন যে সুযোগ সুবিধা, ইনসেন্টিভ, সেগুলোর সুবিধাগুলো সাধারণ মানুষের কাছে কিছুটা হলেও পৌঁছায়। সুতরাং আমাদেরকে
কিছু কিছু ক্ষেত্রে আমাদের যেটা দেখতে হবে এখন সব আমরা যদি এমন ধরনের যদি বিষয় তৈরি হয় যে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান অনেকগুলো বন্ধ হয়ে গেল এবং শ্রমিকরা পথে নামলো, সেটা আমরা কখনোই চাইবো না। কিন্তু তার পাশাপাশি এটাও সত্যি যে একটা সিগন্যালও কিন্তু দিতে হবে। হ্যাঁ, সুতরাং ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি করা, কিন্তু অসৎ ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি করা না। অনেক জায়গায় কিন্তু রয়েছে যে আমরা কিন্তু ব্যাংকের ঋণের কথা বলি, কিন্তু ব্যাংকের সমস্যাগুলোর মধ্যে আমরা কিন্তু অনেক জায়গায় আমরা কাজ করে দেখেছি যে সেখানে পোর্টের সমস্যাগুলো একটা বিষয়, ট্রান্সপোর্টেশনের সমস্যাগুলো বিষয়, চাঁদাবাজির বিষয়গুলো একটা বিষয়। ওই জায়গাগুলোতে কাজ করা হোক, ওখানে কস্ট অফ ডুইং বিজনেস কমানো হোক। সুতরাং এই জায়গায় কিন্তু অনেক কিছু করার আছে যদি সদিচ্ছাটা থাকে। আচ্ছা, একটু অ্যাড করে যে আপনি যারা তাদেরকে আইনের আওতায় না কিংবা বাইরে থেকে নিয়ে আসা, ভারতে কি আমাদের এই তত্ত্বাবধায়ক সরকার আছে? তারা তো সাধারণ ডেমোক্রেটিক সরকার, তারা যদি বিজয় মাল্যকে বিদেশ থেকে ফেরত এনে বিচার করতে পারে। বিজয় মাল্য আমি তো সেই কথা বলছি, সদিচ্ছা ছিল, নাহলে ওখানে তো এরকম বিপ্লবিক সরকার নাই, বিপ্লবী সরকার বসে নাই, তারা সাধারণ গণতান্ত্রিক সরকারে এটা করেছে। সুতরাং এটা যে করা অসম্ভব তা নয়, সদিচ্ছা থাকতে হবে। আগে সদিচ্ছা আমরা সদিচ্ছা দেখি নাই। জানি আদানি তো মানে ফুলে ফেপে একেবারে যা হয়েছে এবং সম্পূর্ণ সহযোগিতা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পেয়েছে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে কিন্তু ভারতও পারেনি, মানে আমাদের মানে ভারতই সম্ভবত আমাদের পদাঙ্ক অনুসরণ করেছে। ভারতের এই দুইটা দেশের মোটামুটি সোশ্যাল সিস্টেমগুলো মোটামুটি কাছাকাছি। ওদের এখানে ডেমোক্রেসি যে ইনস্টিটিউশনটা ভেরি স্ট্রং, আপনার ইলেকশন ইনস্টিটিউশনটা ভেরি স্ট্রং, কিছু কিছু ইনস্টিটিউশন ভেরি স্ট্রং আছে, জুডিশিয়ারি ইজ অলসো ভেরি স্ট্রং। আমাদের এখানে একটা ইনস্টিটিউশন এখন নাই, বাকি নাই, অবশিষ্ট নাই, কিচ্ছু নেই। এখন বিষয় হচ্ছে যে যদি মূল্যস্ফীতির কথা আপনারা আলোচনা করছেন, আমি সবসময় সাধারণ মানুষ, আমি আমার জায়গাটা নিয়ে একটু বেশি প্রশ্ন করতে চাই যে মূল্যস্ফীতির বিষয়টি মানে তার লাগামটি টেনে ধরতে গেলে এখন কি করা প্রয়োজন? মূল্যস্ফীতির বিষয়টা আসলে হচ্ছে এটা চট করে কিছু হবে না। এখন প্রথম কথা হচ্ছে যে অতীতের বেশ কিছু ভুল নীতি ছিল আমাদের। হ্যাঁ, আমরা যখন সারা পৃথিবীতে আপনার সুদের হার বাড়িয়ে এটাকে মানে মনিটারি পলিসির মাধ্যমে এটাকে ফাইট করার কথা ছিল, আমাদের সেটা করা হয়নি। এনিওয়ে রাজনৈতিক সরকারের সাথে সেন্ট্রাল ব্যাংকের সবসময় এটা নিয়ে সুদের হার নিয়ে থাকে। আমেরিকার মতো দেশে প্রেসিডেন্টের সাথে ফেড রিজার্ভের চেয়ারম্যানের একটা সবসময় মারামারি থাকে এরকম একটা। এবং সাম প্রেসিডেন্ট সম্ভবত জনসনের আমলে ফেড রিজার্ভের চেয়ারম্যানকে প্রায় তিনি শারীরিকভাবে আক্রমণও করেছিলেন, বিকজ তার কথা শুনছিলেন না কেন। যাই হোক, আমি এতে যাচ্ছি না, কিন্তু এই বিষয়গুলো তখন আমরা যখন সারা পৃথিবী বিভিন্ন নজির দিচ্ছিলাম, শ্রীলঙ্কার মতো দেশ যেটা প্রায় দেউলিয়া দেশ হয়ে যাচ্ছিল, তারা খুব শক্তভাবে এটা কঠোরভাবে নিয়ন্ত্রণ করেছিল মূল্যস্ফীতি এবং সব কিছু। আমরা সে পদাঙ্ক অনুসরণ করলাম না কেন? আমরা কেন কোনো একটা বিশেষ ব্যক্তি কিংবা কোনো দল কিংবা কোনো ব্যক্তির অবিমৃষ্যকারিতার আপনার অংশীদার হয়ে যে কাজগুলো করা উচিত ছিল করে নেই কেন? সুতরাং এটার মাসুল কিছুদিন দিতে হবে। এখন এটার জন্য সময় লাগবে। তার সাথে এই যে আমি সবসময় যেটা যে সবাই লিঙ্ক করবে, বিদেশে আমার চেয়ে ভালো বলতে পারবো না এটা এই বিষয়টা। আমি যে ডলারের প্রাইসে যে এই যে বিশাল একটা হলো, টাকার অবমূল্যায়ন কিংবা ডলার ওভারপ্রাইসড হলো, অর্থাৎ টাকাকে তখন একসময় ওভারপ্রাইসড করে রাখা হচ্ছিল। এটা যদি আমি যদি গ্র্যাজুয়ালি করতাম, এইটার একটা আজকে যেটা হঠাৎ করে জাম্প করে এটা হলো 80 টাকা 85 টাকা ডলার 118-20 টাকা হয়ে গেল, এই যে বিশাল একটা পার্থক্য, আমার টাকায় যেটা কস্ট বেড়ে গেল, ইম্পোর্ট কস্ট এটসেট্রা, তার তো সব এটার তো সব অভিঘাত সব জায়গায় ছড়িয়ে গেছে একেবারে এই ইম্পোর্ট কস্টের বিষয়, ডলার কস্ট বিষয়টা। সুতরাং এটা আমি চট করে এই মুহূর্তে আপনি মূল্যস্ফীতির বিষয়টাকে আমি আগের পর্যায়ে এখন আসার মতো অবস্থায় নাই আসলে। আমি বিদেশে যদি এটার সাথে কোনো অ্যাড করে আমি জানি না, বাট আমার কাছে বিষয়টা হচ্ছে আপনি যখন মূল্যস্ফীতির কথা বলেন, যেটা বিষয় আমি অবশ্যই মঈনুদ্দিন ভাইয়ের সাথে একমত হব, যে বিষয়টা হচ্ছে যে প্রথমত 9-6 বিষয়টা, যেটা হচ্ছে আমাদের সুদের হারটাকে একটা ব্যান্ডের মধ্যে রেখে দেওয়া, সুদের হারকে একটা নিয়মের মধ্যে রেখে দেওয়া, এবং আমাদের যে বিনিময় হারটা ডলারের বিপরীতে টাকার বিনিময় হার, এখানেও আমরা কিন্তু কৃত্রিমভাবে আমরা ফোর্স প্রয়োগ করেছি। তো এই দুটো ভুল সিদ্ধান্তের কারণে যেটা দেখা গেছে, হঠাৎ করে একটা চাপ হয়ে গেছে, এবং সেটার ফলে যেটা হচ্ছে আমাদের যে আর্থিক নীতিগুলো আছে, মুদ্রানীতি যেটা মনিটারি পলিসি, সেটা সেভাবে কাজ করছে না। অন্যান্য দেশগুলোতে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে মুদ্রানীতি কিন্তু ভালোভাবে কাজ করছে। আমাদের দেশে কিন্তু মুদ্রানীতি আমরা দেখেছি কয়েক মাস যাবত আমরা কিন্তু দেখেছি মুদ্রানীতির পরিবর্তন করা হচ্ছে, রেপো পরিবর্তন করা হচ্ছে, ইন্টারেস্ট রেট পরিবর্তন করা হচ্ছে, কিন্তু তারপরও সেটার কিন্তু যে ইম্প্যাক্টটা হওয়া উচিত ছিল সেটা হচ্ছে না। সুতরাং
এর ফলাফলস্বরূপ সেটা হচ্ছে আমাদেরকে এই উচ্চ মূল্যস্ফীতি আরো কিছুদিন সহ্য করতে হবে। এটা কিন্তু এর পাশাপাশি এখানে আমি দুটা জিনিস যোগ করব, দুটা কাজ করা যায়। হ্যাঁ, একটা হচ্ছে বাজার ব্যবস্থা, মানে এটা বারবার বলছি, কিন্তু এখন যেহেতু আমরা অনেক জায়গায় আমরা বলতে চাচ্ছি যে সিন্ডিকেট ভাঙবো বা অনেক জায়গায় পরিবর্তন আনার কথা বলা হচ্ছে, সংস্কারের কথা বলা হচ্ছে, সংস্কার কেন বাজার ব্যবস্থাপনায় না, এইখানে খুব জরুরি সংস্কার দরকার, অনেক কিছু করার আছে। দ্বিতীয় আরেকটা কথা বলে শেষ করব, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু তাহলে উচ্চ মূল্যস্ফীতিতে যদি আমরা বেশি কমাতে না পারি আমরা কি করব? সাধারণ মানুষকে একটু স্বস্তি দেওয়ার চেষ্টা করব। এই কথাটা আমি বহুদিন ধরে আমরা অনেকেই বলে আসছি যে সামাজিক নিরাপত্তা বলয় বিশেষ করে টিসিবি এবং এগুলোর যে আওতা আছে এগুলোর আওতা আরো অনেক গুণে বাড়াতে হবে। ওই জায়গাটার মাধ্যমে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তকে কিছুটা হলেও স্বস্তির ব্যবস্থা করে দিতে হবে। আমার শেষ কোশ্চেন ফারুক মঈনুদ্দিন, শ্রীলঙ্কার উদাহরণ তো আমাদের জন্য একেবারেই প্রযোজ্য। শ্রীলঙ্কা যা ঘটেছে বাংলাদেশে তা ঘটেছে। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বাসভবন যেভাবে দখল আমরা বলবো না, বিক্ষুব্ধ মানুষ সেখানে চলে গিয়েছে। আচ্ছা, কিন্তু সেখানেও কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট ব্যবস্থা ছিল না, কিন্তু আপৎকালীন সময়ের জন্য রনিল বিক্রমসিংহের নেতৃত্বে নিশ্চয়ই একটা সরকার এলো। তারা কিন্তু যেখানে 70% 80% মূল্যস্ফীতির জায়গায় পৌঁছিল, একেবারে কি এমন জাদু করলো যে 6 মাস 1 বছরের মধ্যে সেটি 7% 8% নামিয়ে আনলো। এটা তো ওদের সেন্ট্রাল ব্যাংকের একটা বিশাল রোল ছিল, যেহেতু হুমকি দিয়েছে যে মানে যেটা আমাদের দেশে নাই। আমাদের দেশে এই নতজানু আপনার সেন্ট্রাল ব্যাংক যেটা করেছে সবসময় আমাদের কথা শুনতো না। এই যে আপনার সুদের হারের কথা বলছে, আজকে যে বিশাল ক্ষতি হয়ে গেছে সুদের হারকে আটকে রেখে, এটা তো বোঝানো হয়েছে এই সর্বোচ্চ মহলে সরকারের, যে ব্যবসায়ীরা বুঝিয়েছে, ব্যবসায়ী আইন প্রণেতারা বুঝিয়েছে আমাদের সুদের হার বাড়লে আমাদের ব্যবসা শেষ। সুতরাং ওইটাই হচ্ছে, আর কেউ এই কথাগুলো শোনে নেই। মানে এটা সুতরাং আমাদের সেন্ট্রাল ব্যাংকের সেই রোলটা ছিল। এখন যদি আমি জানি না কি হয়, কিন্তু ওই যেই কথাটা বলা হচ্ছে যে আমরা যখন যেই কাজটি করার কথা ছিল করি নাই। সুতরাং যে কোনো রোগকে যদি আপনি চেপে রাখেন, যে কোনো রোগের সময় মতো চিকিৎসা না দেন, কী হয়? এটা হয় দুরারোগ্য হয়ে যায় অথবা সারতে সময় লাগে। আমরা সঠিক সময় চিকিৎসা দিয়েই নিই, এখন সেটা সারতে সময় লাগবে, কিন্তু তার মাসুল দেবে সাধারণ জনগণ। অনেক ধন্যবাদ ডক্টর সাইমা হক বিদিশা, ধন্যবাদ ফারুক মঈনুদ্দিন। দর্শক, শেষ করছি। এই আলোচনা নিশ্চয়ই আরও দীর্ঘদিন চলবে, চালাতেই হবে। আমাদেরকে নিজেদের মুক্তির পথ নিজেদেরকেই খুঁজে নিয়ে আসতে হবে এবং অবশ্যই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে অনেক ধরনের কার্যক্রম রয়েছে তারা নিজেরাও বলেছে যে পরামর্শ দিন, আমরা সেগুলো গ্রহণ করা অবশ্যই মানসিকতা রয়েছে, আমরাও তাকিয়ে আছি তাদের প্রতি। এ পর্যন্ত ভালো থাকুন সবাই, শুভরাত্রি।